নমস্কার। মহাভারতে কৃষ্ণ কিংবা পাণ্ডবদের বিপক্ষ শিবিরে যে সমস্ত রাজ্যের কথা আমরা শুনেছি, তাদের মধ্যে আজকে আমরা যে রাজ্যটা সম্বন্ধে কথা বলবো, সেই প্রাগজ্যোতিষপুর নিঃসন্দেহে অন্যতম একটা। তা ধনশক্তি হোক কিংবা অস্ত্রশক্তি, প্রাগজ্যোতিষপুরের সমকক্ষ রাজ্য কিন্তু সেকালে খুব একটা বেশি ছিল না। তা আমাদের বৈদিক সাহিত্যগুলিতে সেই প্রাগজ্যোতিষপুরের নাম খুব একটা শোনা না গেলেও এর পরবর্তীকালে যখন রামায়ণ মহাভারতের কাল এসেছে, সে সময় কিন্তু এই প্রাগজ্যোতিষপুরের নাম খুব শোনা যেতে শুরু করেছে। এবং সে সময়ই আমরা সেই প্রাগজ্যোতিষপুরের তিনজন বিখ্যাত রাজার নাম আমরা কিন্তু শুনতে পেয়েছি। তো তাদের মধ্যে প্রথমেই বলতে হবে নরকাসুরের কথা, এবং তারপর রয়েছেন সেই নরকাসুরের পুত্র ভগদত্ত এবং সেই ভগদত্তের পুত্র বজ্রদত্ত। তো প্রথমে আমরা সেই নরকাসুর প্রসঙ্গে একটু কথা বলি, তবেই এই প্রাগজ্যোতিষপুরের যে ইতিহাস সেটা আমরা কিছুটা বুঝতে পারব। তা সেই নরকাসুর তিনি যখন তার ক্ষমতার একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছেন সেই প্রাগজ্যোতিষপুরের রাজা হিসাবে, ঠিক সে সময় মধ্য ভারতে যিনি রীতিমতো দাপট দেখাচ্ছেন তিনি হচ্ছেন জরাসন্ধ। জরাসন্ধকে সেকালে সামান্য এক রাজা না বলে বরং তাকে সারা ভারতবর্ষের এক অঘোষিত সম্রাট বলাই কিন্তু শ্রেয়। সত্যি বলতে কি, সেই মগধ থেকে, আমাদের পূর্ব ভারতের মগধ থেকে এই জরাসন্ধ তিনি কিন্তু প্রায় সমগ্র ভারতবর্ষের রাজনীতিটাই তিনি নিয়ন্ত্রণ করতেন। তা সেই প্রাগজ্যোতিষপুরের যে রাজা নরকাসুর, তিনি কিন্তু ছিলেন এই জরাসন্ধের এক অন্যতম মিত্র রাজা। নরকাসুরের বিশাল ঐশ্বর্য এবং ক্ষমতার কথা কিন্তু আমরা আমাদের বিভিন্ন পুরাণগুলিতে জানতে পেরেছি। ভগবত পুরাণ এবং হরিবংশ পুরাণ কিন্তু আমাদের কথা বলেছে যে নরকাসুর তিনি বিয়ে করেছিলেন স্বয়ং প্রজাপতি ত্বষ্টার কন্যা কশেরুকে। তা সেই কশেরুর কাছে সেই নরকাসুর তিনি কোনো একদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে জগতের সমস্ত ধন সম্পদ তিনি কশেরুর কাছে এনে দেবেন। তা তিনি করেছিলেন বটে। তা এই পৃথিবীর যত রাজ্যের যত সম্পদ, বহুমূল্য সম্পদ ছিল, নরকাসুর সেগুলি ধীরে ধীরে হরণ করে আনতে শুরু করলেন এই প্রাগজ্যোতিষপুরে। তবে পুরাণগুলি এও বলেছে যে এত সব সম্পদ নিয়ে এলেও এই প্রাগজ্যোতিষপুরে নরকাসুর কিন্তু তার নিজে ভোগ করেননি। তা যাই হোক, সেই রত্ন সম্পদের পাশাপাশি নরকাসুর কিন্তু এক সময় গন্ধর্ব কিংবা মানুষদের কন্যা কিংবা অপ্সরাদেরও তিনি হরণ করে নিয়ে আসতে শুরু করেছিলেন এই প্রাগজ্যোতিষপুরে। এবং একটা সময় সেই অপহৃতা সুন্দরীদের সংখ্যা গিয়ে পৌঁছায় 16,100। তার নরকাসুর তিনি কিন্তু শুধুমাত্র এইসব সুন্দরীদের বসবাসের জন্যেই প্রাগজ্যোতিষপুরের মধ্যে একটা জায়গা ছিল যার নাম মণিপর্বত। সেই মণিপর্বতের চূড়ায় তিনি একটি নগরীও নির্মাণ করেছিলেন। পুরাণগুলিতে বলা রয়েছে, কোথাও বলা রয়েছে যে সেই নগরীর নাম ছিল অলকা, কোথাও বা বলা রয়েছে সেই নগরীর নাম উদকা। তা সেই অলকা নগরীকে রক্ষা করার জন্য নরকাসুর দায়িত্ব দিয়েছিলেন তার ঘনিষ্ঠ মূর দৈত্যকে, এবং মূর দৈত্যের সাথে তার সহস্র পুত্রেরাও সেই অলকা নগরী তারা রক্ষা করতেন। এছাড়াও সমগ্র প্রাগজ্যোতিষপুর রক্ষার দায়িত্ব এই নরকাসুর দিয়েছিলেন তার অত্যন্ত ঘনিষ্ঠ হয়গ্রীব, পঞ্চনদ এবং নিশুম্ভ ইত্যাদি বিভিন্ন দৈত্যদের হাতে। এছাড়াও প্রাগজ্যোতিষপুরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ছিল একেবারে অনন্য সাধারণ। একে তো পর্বত সংকুল প্রদেশ, তার উপর তিনি সেখানে তৈরি করেছিলেন চতুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।
কোথাও সেখানে ছিল জলপূর্ণ পরীক্ষা, কোথাও বা ছিল অগ্নি পরীক্ষা, কোথাও বা ছিল বায়ু পরীক্ষা। অর্থাৎ একেবারে অদ্ভুত সব নিরাপত্তা ব্যবস্থা ছিল সেই প্রাগ জ্যোতিষপুরে। এছাড়াও বিভিন্ন পর্বতে অন্দরে ছিল বিভিন্ন ধরনের অস্ত্র প্রথিত। এছাড়াও নরকাসুরের ছিল রথের মতো এক বিশেষ বিমান, যে বিমান আকাশে উড়ত এবং যা ছিল বিভিন্ন বহুমূল্য ধাতু এবং রত্ন দ্বারা নির্মিত। তাই এরপরেও সেই নরকাসুরের কিন্তু শেষ রক্ষা হয়নি। এর কারণ নরকাসুরের সেই পরম মিত্র জরাসন্ধ যখন একেবারে মধ্য গগনে এবং নরকাসুর নিজেও অপ্রতিদ্বন্দ্বী প্রায়, ঠিক সেই সময়ই ভারতবর্ষের পশ্চিম প্রান্তে দ্বারকায় উত্থান ঘটল বাসুদেব পুত্র কৃষ্ণের। তা ততদিনে সেই কৃষ্ণ তিনি জরাসন্ধের মেয়ে জামাই কংসকে, মথুরার কংসকে তিনি বধ করে দিয়েছেন এবং সেই বধ করাকে কেন্দ্র করে সেই জরাসন্ধের সাথে এই কৃষ্ণের সম্পর্ক একেবারে তিক্ততা চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছল। আর ওদিকে সেই যে নরকাসুর, তার তখন সেই অপহরণ বিদ্যা এতদূর পৌঁছে গিয়েছিল যে তিনি স্বয়ং জলের দেবতা যে বরুণ দেব, সেই বরুণ দেবের ছত্র অর্থাৎ ছাতা, সেটাও তিনি হরণ করে ফেলেছিলেন, নিয়ে এসেছিলেন সেই প্রাগ জ্যোতিষপুরে। এমনকি দেবমাতা অর্থাৎ দেবরাজ ইন্দ্রের যে মা, সেই দেবমাতা অদিতির কানের 2 কুণ্ডল তিনি হরণ করে তিনি সেই প্রাগ জ্যোতিষপুরে নিয়ে এসেছিলেন। এমনকি সেই যে দেবরাজ ইন্দ্র, তার সদাপ্রিয় সেই বাহন ঐরাবত, তার উপরও এই নরকাসুরের দৃষ্টি পড়েছিল এবং এমত অবস্থা রীতিমতো নিরুপায় হয়ে সেই দেবরাজ ইন্দ্র তিনি দ্বারকার কৃষ্ণের শরণাপন্ন হলেন। তো সেই দেবরাজ ইন্দ্রের অনুরোধে কৃষ্ণ একদিন তার প্রিয় পত্নী সত্যভামাকে সাথে করে সেই বিখ্যাত গরুর বাহনে তিনি সেই প্রাগ জ্যোতিষপুরে এলেন। আকাশপথে এই প্রাগ জ্যোতিষপুরে আসার মূল কারণ হয়তো ছিল এই প্রাগ জ্যোতিষপুর স্থলপথে রীতিমতো অভেদ্য ছিল। তো যাই হোক, কৃষ্ণ তিনি সত্যভামাকে সাথে করে সেই গরুর বাহনে প্রাগ জ্যোতিষপুরে এলেন এবং তারপর হলো সেই ভয়াবহ যুদ্ধ, যে যুদ্ধে বিভিন্ন দৈত্য সহ, বন্ধু বান্ধব আমত্ত সহ নরকাসুর তিনি প্রাণ হারালেন কৃষ্ণের হাতে। তার সেই বিখ্যাত রথ বিমানটিও ধ্বংস হয়ে গেল এবং তিনি প্রাণ হারালেন সেই কৃষ্ণের সুদর্শন চক্রের আঘাতে। তা ওদিকে সেই যে কৃষ্ণ তিনি কিন্তু নরকাসুরকে বধ করবার পর সেই 16,100 সুন্দরী সহ প্রাগ জ্যোতিষপুরের সমস্ত ধন সম্পদ তিনি কিন্তু দ্বারকায় নিয়ে এসেছিলেন। তবে তিনি কিন্তু নরকাসুরকে বধ করেও সেই প্রাগ জ্যোতিষপুর নিজের দখলে রাখেননি। তিনি বরং সেই নরকাসুরের যে পুত্র ভগদত্ত, তাকে তিনি সেই প্রাগ জ্যোতিষপুরের দায়িত্ব অর্পণ করে তিনি নিজে ফিরে এসেছিলেন তার সেই দ্বারকায়। তবে তিনি যে ফিরে এলেন তার দ্বারকায় এবং দখলে রাখেননি সেই প্রাগ জ্যোতিষপুর, এর কারণ হিসেবে কিন্তু বিভিন্ন পুরাণগুলি আমাদের জানিয়েছে যে সেই যে বিষ্ণুর এক অবতার বরাহ অবতার, এবং সেই বরাহ অবতারের সাথে ধরিত্রী দেবী অর্থাৎ এই ভূমি দেবীর মিলনের ফলে নাকি এই নরকাসুরের জন্ম হয়েছিল এবং সেই জন্যেই তার এমন শক্তি, এমন প্রতিপত্তি। আর স্বয়ং ধরিত্রী কিংবা ভূমিদেবীর পুত্র বলে নরকাসুরের আরেকটা নামও কিন্তু ছিল ভৌমাসুর বা ভূমি থেকে জন্মানো অসুর। তো যাই হোক, পুরাণগুলির বর্ণনা মতো আমরা কিন্তু এটাও জানতে পেরেছি যে সেই যে নরকাসুরের মাতৃদেবী ভূমিদেবী, তার অনুরোধেই কৃষ্ণ তিনি প্রাগ জ্যোতিষপুর দখলে রাখেননি। তিনি প্রাগ জ্যোতিষপুর সেই নরকাসুরের পুত্র ভগদত্তের হাতে সমর্পণ করে দিয়ে তিনি ফিরে এসেছিলেন নিজে দ্বারকায়। তাই এবার সেই নরকাসুরের পুত্র ভগদত্তের কথা
কিছু বলি। তা সেই ভগদত্ত তিনি কিন্তু স্বয়ং কৃষ্ণের দয়ায় তার রাজ্য পেলেও তিনি কিন্তু কৃষ্ণ কিংবা তার মিত্রপক্ষীয়দের একেবারে শত্রু হিসেবেই তিনি দেখতেন, এবং সেই জন্যেই তিনি কুরুক্ষেত্রের সেই যুদ্ধে তিনি কিন্তু কৌরব পক্ষে যোগ দিয়েছিলেন, অর্থাৎ তিনি পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তার সেই ভগদত্ত তিনি কিন্তু অত্যন্ত বড় এক যোদ্ধা ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তার যে বিক্রম দেখা যায় তাতে বোঝা যায় যে তিনি নিঃসন্দেহে সেকালের প্রাচীন ভারতবর্ষের এক অন্যতম বড় যোদ্ধা ছিলেন। তিনি বিশাল হস্তি বাহিনী এবং বিরাট সেনাবাহিনী নিয়ে এই কুরুক্ষেত্রের যুদ্ধে যান। তার হস্তি বাহিনী রীতিমতো পাণ্ডব পক্ষে হাহাকার তুলে দিয়েছিল সেই কুরুক্ষেত্রের যুদ্ধে, এবং এই ভগদত্ত নিজে কিন্তু স্বয়ং অর্জুন ছাড়া প্রায় সমস্ত পাণ্ডব পক্ষীয় বীরদের তিনি কখনো কোনো না কোনো সময় তিনি কিন্তু হারিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই ভগদত্ত কিন্তু সেই গান্ডীবধারী অর্জুনের হাতেই তিনি বধ হন। তো সেই ভগদত্তের মৃত্যুর পর, কুরুক্ষেত্রের যুদ্ধের পর এই প্রাগজ্যোতিষপুরের রাজা হন সেই ভগদত্তের পুত্র বজ্রদত্ত। তা সেই বজ্রদত্ত তিনিও কিন্তু ছিলেন তার পিতার মতোই এক বড় যোদ্ধা। তা যাই হোক, সেই যে প্রাগজ্যোতিষপুর, সেই প্রাগজ্যোতিষপুর ছিল কোথায়, তা সেই প্রশ্নটা কিন্তু খুব জরুরি এবং জটিল এবং বিতর্কিত। কারণ আজকের দিনে আমরা প্রায় অনেকেই জানি যে আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যই ছিল সেই প্রাচীনকালের প্রাগজ্যোতিষপুর। তবে আমরা জানলেও বিভিন্ন পণ্ডিতেরা কিন্তু বর্তমানকালের এই বিষয়ে একমত নন, এবং তারা যে একমত নন এর পেছনেও কিন্তু যথেষ্ট কারণ রয়েছে, আমরা সব শেষও বলবো। তা আমাদের প্রথম যে আমরা প্রাগজ্যোতিষপুরের ভৌগোলিক অবস্থানের কথা জানতে পেরেছি, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি রামায়ণে। তা রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডে সেই বানররাজ সুগ্রীব তিনি যখন সীতার অন্বেষণের জন্য ভারতের বিভিন্ন দিকে তার বানর বীরদের পাঠাচ্ছেন, তখন তার মুখেই, সেই সুগ্রীবের মুখেই ভারতবর্ষের বিভিন্ন ভৌগোলিক অবস্থানের কথা, বিভিন্ন রাজ্যের কথা আমরা শুনতে পেয়েছিলাম। ভারতের উত্তরে, পূবে, পশ্চিমে, দক্ষিণে বিভিন্ন রাজ্যের কথা সে সময় সেই সুগ্রীবের মুখে এসেছে, এবং সে সময় সুগ্রীবের মুখে কিন্তু এসেছে সেই প্রাগজ্যোতিষপুরের কথাও। তবে সেখানে কিন্তু তিনি সেই প্রাগজ্যোতিষপুরকে আমাদের চেনা পূর্ব ভারতের কোনো জনপদ বলেননি, বরং সুগ্রীব সেখানে বলেছেন যে সেই প্রাগজ্যোতিষপুর ভারতের পশ্চিমাঞ্চলে এবং স্বয়ং বরুণ দেবের অধিকারে থাকা জলাধার, হ্রদ ইত্যাদি সহ এই প্রাগজ্যোতিষপুর একটি বড় জনপদ, এবং সেই যে প্রাগজ্যোতিষপুরে রয়েছে একটা বড় পর্বত, যে পর্বতটাকে সুগ্রীব বলেছেন বরাহমূল পর্বত। তো সেই সুগ্রীবের মুখে সেই ভারতের পশ্চিমাঞ্চলে সেই প্রাগজ্যোতিষপুরের কথা শুনেই কোনো কোনো পণ্ডিতজনেরা কিন্তু আমাদের চেনা ভারতবর্ষের বাইরেও সেই প্রাগজ্যোতিষপুরকে আবিষ্কার করার চেষ্টা করেছেন। এমনকি নীলেশ ওকের মতো পণ্ডিতজনেরা তারা কিন্তু বর্তমান ইরাকের যে বাগদাদ শহর রয়েছে, ইরাকের রাজধানী, সেই বাগদাদ শহরের নামের সাথে সেই যে নরকাসুরের পুত্র ভগদত্ত, বাগদাদ ভগদত্ত, এই দুই নামের সাযুজ্য টেনে সেই প্রাগজ্যোতিষপুরকে কিন্তু সেই বর্তমান ইরাকেও তারা আবিষ্কার করার চেষ্টা করেছেন। তবে তাদের সেই চেষ্টাকে কিন্তু তেমন কোনো দোষ দেওয়া যাবে না। এর কারণ মহাভারতের সভাপর্বে যুধিষ্ঠির যখন রাজসূয়যজ্ঞ তিনি করবেন ঠিক করেছেন, ঠিক সেই সময় রাজকোষ ভরাবার জন্যে অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুন, তিনি উত্তর দিকে যাত্রা করেছেন, দিগ্বিজয়ে বেরিয়েছেন। তো সেই দিগ্বিজয়ের পথে তিনি কুলিন্দ সাকল জয় করবার পর তিনি গিয়ে পৌঁছেছেন সেই প্রাগজ্যোতিষপুরে।
মহাভারতের কবি আমাদের তাই বলেছেন। তা সেই কুলিন্দ কিংবা সাকল কিন্তু ভারতবর্ষের উত্তর দিকের জনপদ বলেই প্রসিদ্ধ। বিভিন্ন পণ্ডিতগণ, বর্তমানকালের পণ্ডিতগণ, গবেষকেরা তারা কিন্তু আজকের ভারতবর্ষের হরিয়ানা এবং হিমাচল প্রদেশের উত্তরে হিমালয়া অঞ্চলের যে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানেই কুলিন্দ দেশকে তারা আবিষ্কার করেছেন। এবং সেই কুলিন্দর উত্তরে কিন্তু সেই সাকল দেশ, অর্থাৎ সেদিক থেকে দেখলে সেই যে হস্তিনাপুর, যা বর্তমান উত্তরপ্রদেশের মিরাট অঞ্চলে বলে স্বীকৃত, সেই হস্তিনাপুর থেকে কিন্তু সেই অর্জুনের দিগ্বিজয়ের যাত্রার যে প্রাগ জ্যোতিষপুর তা কিন্তু উত্তরে অবস্থিত। এছাড়াও সেই একই দিগ্বিজয় যাত্রায় ভীমসেন, মধ্যম পাণ্ডব, তিনি কিন্তু সেই রাজসূয় যজ্ঞের প্রাককালে দিগ্বিজয়ে বেরিয়েছিলেন ভারতের পূর্ব দিকে। এবং মহাভারতের কবি বলেছেন তিনি বঙ্গদেশ, পন্দ্রদেশ তিনি জয় করেছিলেন এবং সেখান থেকে তিনি রাজকর পাবার ব্যবস্থাও করেছিলেন যুধিষ্ঠিরের জন্য। তবে তিনি কিন্তু সেখানে একবারের জন্যও প্রাগ জ্যোতিষপুরের কথা তিনি বলেননি। তা প্রাগ জ্যোতিষপুর যদি সে সময় মহাভারতের কালে ভারতের পূর্ব দিকে থাকত, তবে সেই বঙ্গ কিংবা পন্দ্র দেশের পরেই তার কিন্তু প্রাগ জ্যোতিষপুরের কথা সেই মহাভারতের কবি তিনি বলতেন। এর কারণ সেই বঙ্গ কিংবা পন্দ্রের সীমানাতেই কিন্তু আমরা বর্তমানকালে যে প্রাগ জ্যোতিষপুর অর্থাৎ আসাম রাজ্যকে চিনি, সেটা কিন্তু সেই বঙ্গ কিংবা পন্দ্র দেশের উত্তর কিংবা পূর্ব সীমাতেই। তা সেকালের সেই প্রাগ জ্যোতিষপুর যদি আমাদের ভারতের পূর্ব দিকে হতো, তবে কিন্তু সেই ভীমের দিগ্বিজয় যাত্রায় মহাভারতের কবির তা বলার কথা ছিল। এছাড়াও আরও কিছু তথ্য রয়েছে, যেমন সেই যে রাজসূয় যজ্ঞেই ভারতবর্ষের বিভিন্ন রাজারা কিন্তু এসেছিলেন। সেকালের নিয়ম মতো তারা বিভিন্ন উপহার নিয়েও তারা এসেছিলেন। তো সেই প্রাগ জ্যোতিষপুরের রাজা ভগদত্ত তিনিও এসেছিলেন। তিনি বহু মূল্যবান উপহার নিয়ে এসেছিলেন এবং নিয়ে এসেছিলেন প্রচুর হাতি এবং তেজি ঘোড়াও। তা সেই হাতি তো ঠিক আছে, আমাদের উত্তর পূর্ব ভারতে চিরকালই হাতি পাওয়া যেত, এখনো যায়। তা সেই ঘোড়ার কথা শুনে কিন্তু বর্তমানকালের পণ্ডিতজন রীতিমতো থমকে দাঁড়িয়েছেন। কারণ আর যাই হোক, আমাদের পূর্ব ভারতে কিন্তু ঘোড়ার কলিন্য একেবারেই নেই। তা উপহার দেবার মতো তেজি ঘোড়া সেই ভগদত্ত তিনি যদি পূর্ব ভারতের হতেন, তবে তিনি কোথা থেকে নিয়ে এলেন সেই ঘোড়া? তবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর কিংবা পশ্চিম ভারতে সেকালে যে খুব ভালো জাতের ঘোড়া পাওয়া যেত, সে কথা কিন্তু আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে প্রচুর বলা রয়েছে। আমরা কাশ্মীরের ঘোড়া, মুলতানের ঘোড়া কিংবা গান্ধারের ঘোড়া প্রচুর কথাবার্তা কিন্তু আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে বহুবার শুনেছি। তা যাই হোক, ওদিকে সেই রাজসূয় যজ্ঞের পর মহাভারতের যুদ্ধ হলো, তারপর শুরু হলো যুধিষ্ঠিরের সেই অশ্বমেধ যজ্ঞ। তো অশ্বমেধ যজ্ঞের পর্বেও তার প্রাক্কালে যজ্ঞের ঘোড়াকে উত্তর দিকে অনুসরণ করার কথা ছিল সেই মহাবীর অর্জুনের। তা সেই যজ্ঞের ঘোড়া একসময় গিয়ে পৌঁছল, মহাভারতের কবি বলেছেন, ত্রিগর্ত দেশে। তা সেই ত্রিগর্ত দেশের অবস্থান যে বর্তমান পাঞ্জাবের উত্তর পশ্চিমে, সে নিয়ে কিন্তু আধুনিক পণ্ডিতেরা প্রায় সবাই একমত। তা সেই ত্রিগর্ত দেশ পার হয়ে অর্জুনের সেই ঘোড়া, যজ্ঞের ঘোড়া, এরপর কিন্তু গিয়ে পৌঁছল যে জায়গাটা, সেটা হচ্ছে প্রাগ জ্যোতিষপুর। এবং প্রাগ জ্যোতিষপুরে পৌঁছতেই সেই যে ভগদত্তের পুত্র, সেই ভগদত্ত যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে বধ হয়েছিলেন অর্জুনের হাতে, সেই ভগদত্তের পুত্র বজ্রদত্ত তিনি কিন্তু খবর পেয়েই বিশাল সেনাবাহিনী সহ এবং নিজে এক বড় হাতিতে চেপে তিনি এলেন অর্জুনকে বাধা দিতে। তা সেখানে অবশ্য কাজের কাজ কিছুই হয়নি, অর্জুনের হাতে রীতিমতো বিধ্বস্ত হয়ে গেলেন সেই বজ্রদত্ত। তো যাই হোক, এরপর সেই যজ্ঞের ঘোড়া সহ অর্জুন তিনি এগিয়ে গেলেন সিন্ধু দেশের দিকে। অর্থাৎ এখনও কিন্তু
সেই উত্তর ভারত এবং পশ্চিম ভারত তা সব দেখে শুনে B.M. বড়ুয়া কিংবা নৃসিংহপ্রসাদ ভাদুড়ির মতো পণ্ডিতজনেরা কিন্তু তারা ধারণা করলেন যে আজকের ভারতের পাঞ্জাবের পূর্বাংশ থেকে কাশ্মীরের একটা অংশ পর্যন্ত ছিল সেকালের প্রাগ জ্যোতিষপুরের বিস্তৃতি। এবং তার প্রসঙ্গক্রমে এও জানিয়েছেন যে সেই যে রামায়ণে আমরা সুগ্রীবের মুখে প্রাগ জ্যোতিষপুরের প্রসঙ্গে বরাহমূল পর্বতের কথা শুনেছিলাম, আজকের কাশ্মীরের বারামুলা পার্বত্য অঞ্চলই নাকি সেই বরাহমূল পর্বত, অর্থাৎ বরাহমূল পর্বতের অপভ্রংশই হচ্ছে আজকের কাশ্মীরের বারামুলা পার্বত্য অঞ্চল। তাই তো গেল বিভিন্ন পণ্ডিতজনদের এই সেই প্রাগ জ্যোতিষপুর সম্বন্ধে উত্তর কিংবা পশ্চিম ভারতীয় অঞ্চলের ধারণা। তা আমাদের পূর্ব ভারত সম্বন্ধেও কিন্তু উত্তর পূর্ব ভারত সম্বন্ধেও কিন্তু কিছু কথাবার্তা রয়েছে, সেগুলিও আমাদের শুনতে হবে, বুঝতে হবে। মহাভারতেই অর্জুন যখন সেই রাজসূয়যজ্ঞের প্রাককালে তিনি যখন সেই প্রাগ জ্যোতিষপুর পৌঁছেছেন, তখন কিন্তু মহাভারতের কবি আমাদের ভগদত্তের কথা শুনিয়েছেন। কারণ তখন সেখানে রাজত্ব করতেন সেই ভগদত্ত, নরকাসুরের পুত্র, সেই বজ্রদত্তের পিতা। তো ভগদত্তের প্রসঙ্গ যখন এলো, তখন মহাভারতের কবি কিন্তু বলেছেন এই ভগদত্ত এক বিশাল শক্তিশালী রাজা এবং তার যে রাজ্যসীমা, সেই রাজ্যসীমা একেবারে সাগর পর্যন্ত বিস্তৃত এবং পার্শ্ববর্তী চীন কিংবা কিরাত জনজাতির ওপরেও তার রীতিমতো যথেষ্ট প্রভাব রয়েছে। তা ভারতবর্ষের কাশ্মীর থেকে উত্তর পূর্বের আসাম, অরুণাচল পর্যন্ত প্রায় প্রত্যেকটা অঞ্চলেরই সীমানা রয়েছে চীনের সাথে, চীনের সীমান্ত রয়েছে। আর ওদিকে কিরাত জনজাতির কথা উঠল বলে বলি, তারাও কিন্তু সেই কাশ্মীর থেকেই একেবারে উত্তর পূর্ব ভারত পর্যন্ত প্রায় সম্পূর্ণ অঞ্চলটাতেই তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এবং এক্ষেত্রে সাগরের কথা বলেছেন মহাভারতের কবি, যে ভগদত্তের রাজ্য সাগর পর্যন্ত বিস্তৃত। তা আমাদের উত্তর পূর্ব ভারতে সেই কিরাত অধ্যুষিত অঞ্চলের সামান্য দূরেই কিন্তু সাগর, অর্থাৎ সেই বাংলার সাগর। আর এই ক্ষেত্রে যদি কাশ্মীরের কথা ওঠে, তবে আমরা কিন্তু বলবো সেই যে কাশ্মীর থেকে সাগরের দূরত্ব কিন্তু নেহাত কম নয়, বহু দূরে। এবং তার চেয়েও বড় কথা, সেকালের সেই কাশ্মীর এবং সাগরের মধ্যবর্তী অংশে বিভিন্ন শক্তিশালী রাজ্য ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেমন মদ্রদেশ, ত্রিগর্ত দেশ, সিন্ধু দেশ, শাল্য দেশ, সৌবিক দেশ ইত্যাদি। তা সেই হিসাবে সেকালের সেই প্রাগ জ্যোতিষপুর যদি আমাদের পাঞ্জাব কাশ্মীর সীমান্ত অঞ্চলে হয়ে থাকে, তবে তার রাজ্যসীমা কিন্তু সাগর পর্যন্ত পৌঁছানো সেকালে সহজ কথা ছিল না। তা এইমাত্র উত্তর পূর্ব ভারতের কথা উঠল বলে বলি, কালিকা পুরাণ কিন্তু কোনো রাগ ঢাক না রেখেই সেই যে প্রাগ জ্যোতিষপুরের অবস্থান, তার ভৌগোলিক সীমা একেবারে স্পষ্ট বলে দিয়েছে যে সেকালের সেই কামরূপ রাজ্যের মধ্যেই ছিল প্রাগ জ্যোতিষপুরের অবস্থান। সেই কামরূপ রাজ্য, যাকে আজকাল আমরা সবাই আসাম রাজ্য বলে চিনি। এবং এ প্রসঙ্গে সেই কালিকা পুরাণ আরও বলেছে যে সেই ভগবান বরাহ অবতার এবং দেবী বসুন্ধরার মিলনের ফলে সেই যে নরকাসুরের জন্ম হয়, সেই নরকাসুর নাকি পালিত হয়েছিলেন স্বয়ং মিথিলার রাজা জনকের কাছে। এবং সেই জনক রাজার আদেশেই সেই নরকাসুর তিনি প্রাগ জ্যোতিষপুরের পরবর্তীকালে রাজা হন এবং তারপর সেই কিরাত সহ আরও বেশ কয়েকটি জনজাতিকে তিনি পরাস্ত করে তার রাজ্যসীমা তিনি একেবারে সাগর পর্যন্ত পৌঁছে দেন। এবং প্রসঙ্গক্রমে কালিকা পুরাণ এও আমাদের জানিয়েছে যে পুরাকালে স্বয়ং ব্রহ্মা নাকি এই প্রাচ্যদেশীয় অঞ্চলে একটা নক্ষত্র পরিত্যাগ করেছিলেন এবং সে কারণেই এই অঞ্চলের নাম হয় প্রাগ জ্যোতিষপুর। অর্থাৎ প্রাগ জ্যোতিষপুরের নামকরণের রহস্য কিন্তু
আমাদের জন্য প্রথম যে খুলে দিয়েছিল সেটা হচ্ছে সেই কালিকা পুরাণ। তা ওদিকে কিন্তু আবার সেই যে গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিদ বরাহমিহির, যিনি বিক্রমাদিত্যের নবরত্নের অন্যতম একজনও ছিলেন, তিনি তার রচিত বৃহৎ সংহিতায় ভারতের বিভিন্ন জনপদের তিনি বর্ণনা রেখেছেন এবং সে বর্ণনায় তিনি কিন্তু প্রাগ জ্যোতিষপুরকে একেবারে পূর্ব ভারতের এক রাজ্যই বলেছেন, অর্থাৎ সেই কামরূপ। আবার পঞ্চম শতাব্দীতে রচিত সেই কালিদাসের রঘুবংশে কিন্তু এই প্রাগ জ্যোতিষপুর এবং কামরূপের নাম একত্রে উচ্চারিত হতে সেখানে দেখা যায়। এর কিছুকাল পর ষষ্ঠ শতকে সেই যে কৌনজের অধিপতি হর্ষবর্ধন, তার সভাকবি ছিলেন বাণভট্ট। তো সেই বাণভট্ট তিনি তার রাজ্যের রাজা হর্ষবর্ধনের সাথে কামরূপের রাজা ভাস্কর বর্মনের যে মৈত্রী চুক্তির কথা তিনি বলেছেন, সেখানে কিন্তু তিনি সেই ভাস্কর বর্মনকে, কামরূপের ভাস্কর বর্মনকে তিনি কিন্তু প্রাগ জ্যোতিষাধীপ বলেছেন, অর্থাৎ প্রাগ জ্যোতিষপুরের অধিপতি এই ভাস্কর বর্মন। যাই হোক, এতক্ষণে কিন্তু আমরা সেই কালিকা পুরাণ থেকে শুরু করে বরাহ মিহির হয়ে কালিদাস বাণভট্টের কথা শুনে আমরা কিন্তু সেই প্রাগ জ্যোতিষপুরকে আমাদের খুব চেনা আমাদের পাশের রাজ্য উত্তর পূর্ব ভারতের আসামকেই আমরা কিন্তু সেই প্রাচীন প্রাগ জ্যোতিষপুর বলে হয়তো চিনতে শুরু করেছি। তবে যেসব পণ্ডিতেরা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সেকালের প্রাগ জ্যোতিষপুরের অবস্থান বলেছেন, তারা কিন্তু আমাদের যে এই আসাম রাজ্য, তার যে প্রাচীন নাম প্রাগ জ্যোতিষপুর, এ কথা কিন্তু তারাও অস্বীকার করেননি। তারা এক্ষেত্রে শুধু এটুকু বলতে চেয়েছেন যে রামায়ণ মহাভারতে উল্লেখিত সেই যে প্রাচীন প্রাগ জ্যোতিষপুর, সেই প্রাগ জ্যোতিষপুর তা হয়তো ভারতের উত্তর পশ্চিমে কাশ্মীর অঞ্চলের দিকে, এবং যা খুব সম্ভবত খ্রিস্টীয় প্রথম কিংবা দ্বিতীয় শতকের দিকে ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছিল। সেই প্রাগ জ্যোতিষপুর যাকে তারা বলতে চেয়েছেন প্রাচীন প্রাগ জ্যোতিষপুর। আর ওদিকে তাদের বক্তব্য অনুসারে মহাভারতের পরবর্তী যুগে কামরূপে, অর্থাৎ বর্তমান আসামে, এক নতুন প্রাগ জ্যোতিষপুরের উত্থান হয়েছে, যাকে তারা পরবর্তী প্রাগ জ্যোতিষপুর বলতে চেয়েছেন। এর কারণ সেই যে কালিকা পুরাণ কিংবা সেই বরাহমিহির কিংবা কালিদাস বা বাণভট্ট, এরা কিন্তু মহাভারতের পরবর্তী যুগেরই মানুষ, এবং সেই যে ভাস্কর বর্মন প্রাগ জ্যোতিষপুরের, সেই ভাস্কর বর্মনকেও তারা পরবর্তী প্রাগ জ্যোতিষপুরের রাজাই বলতে চেয়েছেন। তো যাই হোক, আজ আমরা সেই মহাভারতে উল্লেখিত প্রাচীন প্রাগ জ্যোতিষপুরের ইতিহাস, তার ভৌগোলিক অবস্থান জানার চেষ্টা আমরা আজ করছিলাম। তো সেই চেষ্টায় আমরা সেই প্রাগ জ্যোতিষপুরের ইতিহাস সম্বন্ধে হয়তো কিছুটা জানতে পেরেছি, তবে ভৌগোলিক অবস্থান সম্বন্ধে কিন্তু আমরা ততটা নিশ্চিন্ত হতে পারিনি। বরং বলা যায় বিভিন্ন পণ্ডিতজনদের কথা শুনে আমাদের সংশয় যেন আরও কিছুটা বেড়েই গেল। তা যাই হোক, মহাভারতের সেই প্রাগ জ্যোতিষপুর, সেই প্রাগ জ্যোতিষপুর যেখানেই থাকুক, সেই প্রাগ জ্যোতিষপুর যে ইতিহাস মনস্ক যে কোনো মানুষকে চিরকালই রোমাঞ্চিত করবে, তা নিয়ে আমাদের কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ মহাভারতে উল্লেখিত এই নামটির সাথে জড়িয়ে রয়েছেন স্বয়ং নরকাসুর, ভগদত্ত কিংবা বজ্রদত্ত কিংবা পরবর্তীকালে ভাস্কর বর্মনের মতো বিখ্যাত সব রাজা মহারাজা এবং তাদের সব বিখ্যাত কীর্তিগাথা। তো যাই হোক, আজ আমরা এই প্রাগ জ্যোতিষপুরের কথা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে সবার আবারও দেখা হবে নতুন কথা নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।